হ্যালো, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি সম্ভাবনা। আর আজকে আমরা রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টারের এমসিকিউ পার্ট 1 আমরা আগে কমপ্লিট করেছিলাম। তারই আজকে আমরা পার্ট 2 টা হচ্ছে দেখার চেষ্টা করব। এখানে আমরা মেইন একটা কনসেপ্ট যেটা আজকে বুঝবো সেটা হচ্ছে তোমার দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের আগেও হচ্ছে এর আগে পরীক্ষাগুলোতে অনেক কোয়েশ্চেন এসেছে। আর এখনো কিন্তু এই টপিকটা যেটা দ্বিমেরু ভ্রামকের সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা পার্সপেক্টিভ। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। কিন্তু স্টার্ট করার আগেই বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তো যে কোনো ধরনের আপডেট নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে, আমাদের দেখো এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে, একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, সেটার এক্স দেওয়া, মানে আমরা জানি না যে এখানে কি আছে, দিয়ে বলছে যে এই যে কম্পাউন্ডটা এর দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 1.5 ডি। এই কম্পাউন্ড, তাহলে এই কম্পাউন্ডটার দ্বিমেরু ভ্রামকের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি, প্রথমে আমাদের জানতে হবে দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি, রাইট? কিন্তু দ্বিমেরু ভ্রামক কি সেটা জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা ধ্রুবায়ন কাকে বলছি, কোনটাকে আমরা ধ্রুবীয় অণু বলবো আর কোনটাকে আমরা অধ্রুবীয়, রাইট? ধ্রুবায়ন আমরা কাকে বলি, যে ধরো যখন একটা আয়নীয় বন্ধন গঠনের জন্য একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন হচ্ছে তোমার কাছাকাছি আসছে। এবার ধরো আমি বলছি যে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন হচ্ছে কাছাকাছি আসছে। তো এবার অ্যানায়ন যেটা, অ্যানায়নটার মধ্যে হচ্ছে ইলেকট্রন বেশি আছে, সেটা নেগেটিভ চার্জ আছে। আর ক্যাটায়ন যেটা, সেই ক্যাটায়নটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, রাইট? তাহলে এটাকে যদি আমি ধরো অ্যানায়ন যেটা, আমার অ্যানায়নটাতে মাইনাস চার্জ থাকবে আর ক্যাটায়নটাতে প্লাস চার্জ থাকবে। ঠিক আছে, এবার ধরো এটা আমি বলছি এটা হচ্ছে আমার সি ফর ক্যাটায়ন, আর এটা আমি ধরলাম আমার এ ফর অ্যানায়ন। ঠিক আছে, এবার অ্যানায়নের যে লাস্ট শেলে সেখানে কি আছে, ইলেকট্রন আছে। তো সেজন্য এটা হচ্ছে নেগেটিভ আছে, কিন্তু ক্যাটায়নটা যেটা সেটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, রাইট? এবার এরা যখন ধরো নিজেদের কাছাকাছি আসছে, তখন কি হবে, এটার নিউক্লিয়াসটা যেটা, এই নিউক্লিয়াসটাতে কি আছে, পজিটিভ চার্জ, রাইট? এটার নিউক্লিয়াসেও কি আছে, পজিটিভ চার্জ। তো এই নিউক্লিয়াস দুটির মধ্যে যে পজিটিভ চার্জটা আছে, পজিটিভ পজিটিভ কি করবে, পরস্পরকে দূরে ঠেলে দেবে। পজিটিভ পজিটিভকে হচ্ছে বিকর্ষণ করবে, রাইট? তাহলে এটা দুটো দুটোর থেকে দূরে সরে যেতে চাই। কিন্তু এই নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জটা, সেটা এই অ্যানায়নের বাইরে যে নেগেটিভ চার্জটা রয়েছে, এই নেগেটিভ চার্জটাকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে। এই যে পজিটিভ চার্জটা নিউক্লিয়াসে সেটা কি করবে, এই যে তোমার ধরো এটা যদি আরেকটা কক্ষক হয় অ্যানায়নটা, এটার বাইরে যে নেগেটিভ চার্জটা রয়েছে সেটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। এবার এই দুটো নিউক্লিয়াস পরস্পরকে দূরে ঠেলে দিতে চাচ্ছে, কিন্তু আবার ক্যাটায়নের যে তোমার পজিটিভ চার্জটা, সেই ক্যাটায়নের পজিটিভ চার্জটা কি চাচ্ছে, ও এই অ্যানায়নের যে বাইরের যে ইলেকট্রনটা, সেই বাইরের কক্ষের ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করেছে। যার জন্য কি হবে, যার জন্য কি হবে, যে এই যে পজিটিভ চার্জটা তো আছে, তাই না, ক্যাটায়নটা, কিন্তু তোমার অ্যানায়নটা কি হবে, যে অ্যানায়নটা আমার গোল ছিল, এটার শেপটা হচ্ছে একটু বিকৃত হয়ে যায়, এটার শেপটা কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এই অ্যানায়নের শেপটা যে বিকৃত হয়ে যায় কারণ ক্যাটায়নটার যে নিউক্লিয়াসটা সেটা তার ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে, তার জন্যই অ্যানায়নের যে শেপটা চেঞ্জ হয়ে যায়। এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে ধ্রুবায়ন। আর এই যে যে ধ্রুবায়ন করার ক্ষমতাটা যেই আমাদের কম্পাউন্ড গুলোর মধ্যে থাকবে সেটাকে আমরা কি বলবো, ধ্রুবীয় পরমাণু, রাইট? আর যাদের মধ্যে থাকবে না তাদেরকে আমরা কি বলবো, অধ্রুবীয় বলে দেবো। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ধ্রুবীয় আর অধ্রুবীয় আমরা কোন হচ্ছে কম্পাউন্ড গুলোকে বলছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা যখন ধ্রুবীয় আর অধ্রুবীয় জিনিস কাকে বলে আমরা বুঝে গেছি, এবার আমাদের যে কোনটা কত বেশি ধ্রুবীয় আর কোনটা কত বেশি অধ্রুবীয়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, তাই না? তো ধ্রুবায়নের যে পরিমাণটা, কোনো একটা ধ্রুবীয় অণু কতটা ধ্রুবীয় সেটা জানার জন্য আমরা যেই ক্যালকুলেশনটা করি সেটাকেই বলে হচ্ছে দ্বিমেরু ভ্রামক। সেটাকে কি বলে, দ্বিমেরু
ভ্রামক। আগের দিন যখন আমরা কার্বন মনোক্সাইডের একটা কোয়েশ্চেন করেছিলাম, দ্বিমেরু মানে আমরা কি বলেছি, দুটো পোল, যেমন পজিটিভ নেগেটিভ, সাউথ পোল নর্থ পোল, যেটা দুটো দুটোর একদম কমপ্লিট অপোজিট। ঠিক আছে, এবার তো আমাদের ধ্রুবীয় কোণটা আমরা বুঝলাম, যে ধ্রুবায়ন জিনিসটা আমরা কাকে বলছি। এবার কোনো একটা অণু কতটা ধ্রুবীয় বা অধ্রুবীয়, সেটার আমরা ক্যালকুলেট যেই টার্মটা দিয়ে করি, সেটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। মানে কোনো একটা অণুর কতটা ধ্রুবীয়, তার ধ্রুবীয় অণু, মানে যদি ধরো যেটা অধ্রুবীয়, সেটার তো আমরা ধ্রুবীয়তার কোনো মানই পাবো না, সেটা তো জিরো হয়ে যাবে, তাই না? কিন্তু যেটা হচ্ছে তোমার, মানে যেটা অধ্রুবীয় তার আমরা কোনো মান পাচ্ছি না, কিন্তু যেটা ধ্রুবীয় সেটা কতটা ধ্রুবীয়, সেটা জানার জন্য আমরা যে ক্যালকুলেশনটা করছি, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক আমরা কাকে বলবো? যে কোনো ধ্রুবীয় অণুর ধ্রুবীয়তার মাত্রা নির্ণয় করার জন্য যেই ক্যালকুলেশন আমরা করছি, সেটাকে আমরা কি বলবো? দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তাহলে আমরা চলো লিখি যে কোনো অণুর, অণুর মানে ধ্রুবীয় অণু, ওকে, কোনো ধ্রুবীয় অণু ধ্রুবীয়তার মাত্রা যার দ্বারা বোঝা যায়, তাকে দ্বিমেরু ভ্রামক বলে। বোঝা গেল? এবার দ্বিমেরু ভ্রামক যেটা, এখানে দেখো কোয়েশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে, যে দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 1.5 ডি। এবার এই ডিটা কি? এই ডিটাকে বলে হচ্ছে ডি বাই, এটা হচ্ছে একক। দ্বিমেরু ভ্রামকের একক কি? একক হচ্ছে ডি বা ডি বাই। এর একক হচ্ছে ডি। ডি বাই কে সংক্ষেপে কি লেখা হয়? ডি। ঠিক আছে, আচ্ছা। এবারে দ্বিমেরু ভ্রামক যে রাশিটা, এটা কি একটা ভেক্টর রাশি। তোমরা ফিজিক্সে ভেক্টর পড়েছো, এটা একটা ভেক্টর রাশি, যার কি আছে, মানও আছে, দিকও আছে, সেজন্য এটা কি, এটা একটা ভেক্টর, এটা কি একটা ভেক্টর রাশি। বোঝা গেল? ঠিক আছে, এবার এই যে দ্বিমেরু ভ্রামকটা আমরা ক্যালকুলেট করি, এই দ্বিমেরু ভ্রামকটা আমরা কিরকম করে ক্যালকুলেট, দেখো, যেটা হচ্ছে আমার মুখ্য আয়ন, যেটা সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন, সেটার চার্জকে যখন আমরা দুটো আয়নের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা দিয়ে গুণ করি, তখন আমরা কি পাই? তখন আমরা দ্বিমেরু ভ্রামকের মান পাই। মানে ধরো, যদি আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের যেটা চার্জটা, সেই চার্জটাকে যদি আমরা বলি ই, আর দুটো যে পরমাণু তার নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটাকে যদি আমরা বলি ডি, তাহলে ই ইন্টু টি, এটা আমার কি হবে? এটাই হবে হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামক। বোঝা গেল? তাহলে এই দুটোকে গুণ করলে আমরা যেটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের দ্বিমেরু। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক কোনটার ক্ষেত্রে আমরা দেখবো? যেমন ধরো, যদি কোনো একটা বন্ড থাকে, যেমন ধরো যদি আমরা বলি যে এ বন্ড বি, এবার যদি আমরা বলি যে বিটা হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, বি এর অপরাতড়িৎ ধর্মিতাটা বেশি, আর এর অপরাতড়িৎ ধর্মিতাটা কম। ঠিক আছে, এবার তাহলে যদি এ বন্ড বি হয়, তাহলে এক্ষেত্রে যার অপরাতড়িৎ ধর্মিতাটা কম, সেদিক থেকে যার অপরাতড়িৎ ধর্মিতা বেশি, তার দিকে কি করবে আমার দ্বিমেরু ভ্রামকটা কাজ করবে। কি বললাম? তো যার অপরাতড়িৎ ধর্মিতা হচ্ছে বেশি, মানে যার অপরাতড়িৎ ধর্মিতা কম, সেখান থেকে যার অপরাতড়িৎ ধর্মিতা বেশি, তার দিকে হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকটা কাজ করবে। আর যেটা কম তার থেকে আমরা, যেটা বেশি তার দিকে তীর চিহ্ন দিই, যাতে সেই তীর চিহ্নটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন দিকে হচ্ছে আমার ভ্রামকটার মান যাচ্ছে। কারণ আমরা জানি, একটু আমরা বললাম ভেক্টর রাশি, তো এর একটা নির্দিষ্ট দিক থাকবে। তো যদি আমরা বলি যে বি হচ্ছে বেশি অপরাতড়িৎ ধর্মী, তাহলে কি এর থেকে বি এর দিকে এই আমার তীর চিহ্ন। ঠিক আছে, তাহলে এর দিকে ডাক, মানে এর থেকে বি এর দিকে হচ্ছে আমার
অপরা তড়িৎ ধর্মিতাটা যাচ্ছে, তার মানে বিটা আমার কি বেশি তড়িৎ ঋণাত্মক। বোঝা গেল এতদূর? একটুখানি জল খেয়ে নি। আচ্ছা, বোঝা গেল। এবার আমাদের যখন আমরা বলছি এটাকে যেটা একটা ভেক্টর রাশি, তাহলে এটার ভেক্টর যদি হয় এটা, তাহলে এটার একটা ক্যালকুলেশন আমাদের করতে হবে, রাইট? এই ধরো আমরা বলি কার্বন, তার সাথে অক্সিজেনের ধরো বন্ড, আমরা একটা বন্ড দিয়েই দেখাচ্ছি। এবার আমরা কি জানি, অক্সিজেন হচ্ছে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ? তাহলে অক্সিজেন কার তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বনের তুলনায়, রাইট? তাহলে এখানে আমার অক্সিজেনটা কি হয়ে যাবে নেগেটিভ, আর কার্বনটা কি হয়ে যাবে পজিটিভ। তাহলে আমার এখানে কি হবে, এই কার্বন থেকে অক্সিজেনের দিকে আমি একটা মান পাবো, ধ্রুবীয়তার একটা মান পাবো। আচ্ছা, এখানে বলে রাখি যে দ্বিমেরু ভ্রামককে আমরা কি দিয়ে চিহ্নিত করি? মিউ দিয়ে। কি বলে? মিউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই নিউ দিয়ে আমরা কি করি, আমরা এটাকে চিহ্নিত করি। আর যখন হচ্ছে নিউ এর মান যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? অধ্রুবীয়। ঠিক আছে, মিউ এর মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অধ্রুবীয়। কিন্তু মিউ এর যদি আমরা কোনো পজিটিভ মান পাই, তো সেই মানটা আমাদের কি হবে? সেই মানটা হচ্ছে মিউ এর হবে। তো যদি আমরা মিউ এর কোনো মান পাই সেটা হবে ধ্রুবীয়। আর যদি মিউ এর মান আমরা 0 পাই তাহলে সেটা কি হবে? অধ্রুবীয়। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আমরা কি বললাম যে তাহলে কার্বন থেকে অক্সিজেনের দিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা দ্বিমেরু ভ্রামক কাজ করছে। তার মানে কি, এটার মিউটা যেটা, মিউটা নট ইকুয়ালস টু 0, এটার মিউ নট ইকুয়ালস টু 0, তাই না? মিউটা নট ইকুয়ালস টু 0, তার মানে কার্বন বন্ড অক্সিজেন এটা কি, এটা হচ্ছে ধ্রুবীয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার কার্বন বন্ড অক্সিজেন এটা যদি ধ্রুবীয় হয়, এবার ধরো যদি আমরা কার্বন ডবল বন্ডেড অক্সিজেন, মানে আমি বলছি যে কার্বন আর দুটো দুটো কার্বন ডাই অক্সাইড নিই। ধরো এখানে আমরা নিচ্ছি কার্বন ডাই। এবার এই যে অক্সিজেনটা, এটাও তড়িৎ ঋণাত্মক, এটাও তড়িৎ ঋণাত্মক। এবার তো কার্বনের থেকে আমার কি হবে, এদিকে একটা দ্বিমেরু ভ্রামক কাজ করবে, এদিকে একটা দ্বিমেরু ভ্রামক কাজ করবে। এবার এখানে কার্বন ডাবল বন্ড দিয়ে এদিকে অক্সিজেন, এখানে কার্বন ডাবল বন্ড দিয়ে এখানে অক্সিজেন। মানে এই কার্বনটা থেকে, কার্বনটা আবার সেন্ট্রাল মেটাল, তো সেই কার্বনটা থেকে যখন আমরা হচ্ছে এই অক্সিজেনের দিকে যাব, আমরা দ্বিমেরু ভ্রামকের যেই মানটা পাবো, এই কার্বন থেকে আমরা যখন উল্টো পাশে যাব, তখন আমরা মানটা একই পাবো। কিন্তু কি হচ্ছে, দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দিকটা কি হচ্ছে? পরস্পরের বিপরীত। তার মানে মানটা দুদিকেই সেম, কিন্তু আমার দিকটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মান একই কিন্তু দিকটা বিপরীত। আমার বোতলটা পড়ে গেল আর কি, যাই হোক। তো মানটা একই কিন্তু দিকটা হচ্ছে ডিফারেন্ট। আর ডিফারেন্ট না, বিপরীত। তো মান একই আর দিক বিপরীত হলে কি হবে, এদের এদিকের যে মানটা আর এদিকের যে মানটা, পরস্পর সেই মানগুলো কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। পরস্পরের মানগুলো কাটাকাটি হয়ে যাবে, এটা আমরা জানি যে যদি দুটো ভেক্টরের মান সেম হয় কিন্তু দিক বিপরীত হয়, তাহলে সেটা কাটাকাটি হয়ে যায়। তার মানে কি হবে, এটার আমরা যে মিউ এর মানটা পাবো, এটার মানটা কি হবে? আমরা 0 পাবো, কারণ এদিকে যেই মানটা আমরা পেয়েছিলাম, এদিকে মানটা সেটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাই না? সেজন্য আমাদের মিউ এর মানটা কি হয়ে যাবে? 0। আর আমাদের কার্বন মনো অক্সাইড ধ্রুবীয় হলেও, কারণ কার্বন থেকে অক্সিজেনের দিকে আমরা একটা ধ্রুবীয়তার মান পাচ্ছি, কিন্তু যখন কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, দুদিকেই যেহেতু আমাদের মানটা সেম হয়ে যাচ্ছে কিন্তু দিকটা একদম বিপরীত, সেজন্য এখানে কিন্তু আমরা কোনো মান পাবো না। যার জন্য কার্বন ডাই অক্সাইডটা আমাদের কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে হচ্ছে আমাদের অধ্রুবীয়। বোঝা গেল কথাটা? এরকম করে কোনটা ধ্রুবীয় কোনটা অধ্রুবীয় এরকম ক্যালকুলেশন হচ্ছে আমাদের পরীক্ষার সময় অনেক আসতে পারে। ঠিক আছে, আমাদেরকে এরকম ধরো একটা কম্পাউন্ড দিয়ে দিল, দিয়ে বললো যে এটার ধ্রুবীয়তার মান হচ্ছে কম হবে না বেশি হবে। বা ধরো চারটে কম্পাউন্ড দিয়ে দিল, দিয়ে বললো যে এর মধ্যে কোনটার ধ্রুবীয়তার মান সব থেকে বেশি। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে হচ্ছে তখন আমরা বের করি। আচ্ছা, এবার ধরো যে যদি আমাদের এমন কোনো ক্ষেত্রে হয় যে আমাদের তোমার কোনো একই রকমের দুটো কম্পাউন্ড আছে, কিন্তু সেক্ষেত্রে তোমার একই পজিশনে দুটো আলাদা আলাদা এলিমেন্ট আছে।
তাহলে সেক্ষেত্রে যেই এলিমেন্টটা হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক হবে তার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মানটা কি হবে? বেশি হবে। বোঝা গেল? যেটা বেশি তড়িৎ ঋণাত্মক হবে তার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মানটা হচ্ছে আমার বেশি হবে। আচ্ছা, এবার ধরো যদি দুটো ভেক্টর আমি ধরলাম, একটা ভেক্টর আমার ধরো যদি আমরা BCl3 ধরি, ঠিক আছে? এবার এই দিকে তাহলে বোরনের থেকে হচ্ছে ক্লোরিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এটা ক্লোরিনেরটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে এটা, আর এদিকে যাচ্ছে হলো এটা। এবার তাহলে আমাদের যদি বলে যে এটার আমরা কিরকম করে হচ্ছে তোমার মিউ এর ক্যালকুলেশনটা করবো। আচ্ছা, এবার এটা হচ্ছে দেখো, এটা মানে বোরন আর ক্লোরিন এদের মধ্যে যে বোরন ক্লোরিনের যে বন্ড গুলো, এই দুটো বন্ডের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে হয় হলো 120 ডিগ্রি। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু তিনটে বন্ডের মাঝখানের ডিস্টেন্সটা হয় হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, দুটো বন্ডের মাঝখানে। তো এবার এটাই যদি হয়, তাহলে এখন আমাদেরকে যখন ক্যালকুলেট আমরা করব, তাহলে আমাদেরকে বলছে যে এখানটার আমাদের দ্বিমেরু ভ্রামকের মানটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে এটার যে বোরন থেকে যে ক্লোরিনের দিকে বন্ডটা যাচ্ছে সেটা এই দিকে যাচ্ছে। এবার এই যে এই দুটো, এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এদিকে একটা ভেক্টর যাচ্ছে। এবার এই দুটোর যদি আমরা লব্ধি নিই, দুটো ভেক্টরের লব্ধি আমরা কিরকম করে নিই? যে ধরো যদি এটা এ হয়, এটা বি হয়, তাহলে আমরা কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কস থিটা, তাই তো? এবার এটাও বোরন, এটাও ক্লোরিন, এটা বোরন, এটা ক্লোরিন, তাহলে দুদিকে যে মানটা আমরা পাবো সেটা কি পাবো? সেম পাবো। এটা কি দেখা যাচ্ছে এদিকে? আমি এদিকটাতে করছি, ওকে, এখান থেকে এদিকটাতে করছি। তাহলে এটা যদি এ হয়, তার মানে বি এর মানটাও কি এই হবে। তাহলে এটা কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, তাহলে এটাও কি হবে? এ স্কোয়ারই হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার কস 120 ডিগ্রি। রাইট? বোঝা গেল? কস 120 ডিগ্রি। তাহলে এখানে আমার কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার রুট 2 স্কোয়ার প্লাস এখানটাতে আমার কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার। আর আমরা cos 120 ডিগ্রি, এটা আমরা অঙ্কতে করেছি। cos 120 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে cos 1 × 90, তাহলে cos 90 প্লাস আমরা কত করলে হচ্ছে 120 পাবো? 30। তাহলে এখান থেকে কি হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে তাহলে cos 1 × 90 মানে কি হয়ে যাবে? এটা সাইন 30। ঠিক করছি কি আমি এটা? আর এখানে একটা গন্ডগোল করেছি, এটা কিন্তু 2ab হবে, ওকে, মানে 2ab cos theta। তাহলে এটা এখানে 2 হয়ে যাবে, এখানে একটা 2 হবে, তাহলে এখানেও 2 হয়ে গেল। তাহলে এটা হবে হচ্ছে 2, আমরা মুছে লিখছি। তাহলে এটা হবে হচ্ছে আমার 2 স্কোয়ার সাইন 30। বোঝা গেল? এবার 2 স্কোয়ার সাইন 30 হলো। এবার কি হবে? এবার দেখো, তাহলে এটা এখানটা ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সাইন 30। সাইন 30 কত? হাফ, তাই না? সাইন 30 আমাদের হাফ হচ্ছে।
এখানে একটা জায়গায় একটু গন্ডগোল করেছি, এটা এখানে 2ab হবে, রাইট? 2ab হবে, লব্ধির ফর্মুলা কি হয়, 2ab cos থিটা, এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। আচ্ছা, আর এখানে এটা বি cos থিটা, তাহলে এটা cos 1 into 90 প্লাস 30, তাহলে যদি এটা আমাদের আমরা এরকম করে প্লেনে ফেলি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 90 প্লাস 30, তাহলে অল, তারপরে সাইন, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের cos আছে, এই জন্য এটা কি হয়ে যাবে মাইনাস মাইনাস সাইন 30। ওকে, তাহলে এখানে আহ ওটা করাই যাচ্ছে, একটুখানি যেটা মুছে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে হচ্ছে 2a² প্লাস কি হয়ে যাচ্ছে আমাদের 2a² ইন্টু মাইনাস, আর সাইন 30 ভ্যালু হাফ, তাহলে 2 কেটে গেল, তাহলে কি হচ্ছে √ওভার 2a² মাইনাস a² মানে হচ্ছে a², আর মানে হলে a। এবার দেখো এটা যদি এখানে আমাদের মানটা কত আসছে a, তার মানে কি যে এই দুটোর লব্ধি যেটা, সেটা কি আমার এদিকে কাজ করছে, যেটার ভ্যালুটা আমার কি বেরোচ্ছে এ। এবার এদিকের ভ্যালুটাও এ, এদিকের ভ্যালুটাও এ, তাহলে এ দুটো কি করছে, পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার জন্য কি হবে, যার জন্য আমরা BCL3 এরও কিন্তু নিউ এর মান আমরা কি পাবো, 0 পাবো। বোঝা গেল কথাটা, তার মানে এটাও আমাদের কি হবে, অধ্রুবীয় হবে। তাহলে এরকম ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এরকম ক্ষেত্রে আমাদেরকে ধ্রুবীয় কোনটা ধ্রুবীয় কোনটা অধ্রুবীয় সেটার মানটা আমাদেরকে বের করে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের কোয়েশ্চেন যেটা ছিল, সেটাকে বোঝানোর জন্য আমরা এত কিছু আমরা বুঝলাম যে কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য, এবার আমরা সেই কোয়েশ্চেনটাতে যাই। তাহলে আমাদের এখানে বলছে যে এই যে এটার দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 1.5। ঠিক আছে, আচ্ছা, আমরা জাস্ট ধরে নিচ্ছি যে আমাদের যে ধ্রুবীয়তার যে মানটা, সেটা হচ্ছে আমাদের এই যে এক্সটা আছে, এক্স এর থেকে আমাদের বেনজিন রিং এর দিকে ধরবো। আচ্ছা দাঁড়া, আমরা ধরলাম, আর বেনজিন রিংটা থেকে আমরা ধরছি যে এটা হচ্ছে বেনজিন রিংটা আমাদের ইলেকট্রো পজিটিভ, যেটা কম্পাউন্ড আছে তার তুলনায়, এটাকে আমরা এরকম এটা দিকটা ধরলাম। তাহলে এই দিক থেকে যখন যাচ্ছে, তাহলে এটার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 1.5 ডিভাইড। তাহলে এদিক থেকে আমাদের এটার ভ্যালু কত হবে 1.5 ডিভাইড, এদিক থেকে এটার ভ্যালু হবে 1.5, এটার ভ্যালু 1.5, ওটার ভ্যালু 1. বোঝা গেল? এবার এই 1.5 আর এই 1.5 টা কি হবে, পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। আর এই যে এই দুটো যেটা, এই দুটোর লব্ধিটা আমার কি হবে, নিচের দিকে কাজ করবে, এই দুটোর লব্ধি বলটা আমার নিচের দিকে কাজ করবে। আর এটাও যদি ধরো এটা এদিকে মান যদি 1.5 হয়, এদিকে মান যদি 1.5 হয়, তাহলে এটা তো লব্ধি যখন আমরা করব, তখন এটার মান কত আসবে 1.5 ডিভাইড। তার মানে কি, এই যে কম্পাউন্ডটা, এটার এদিকে 1.5 ডিভাইড, নিচের প্যারা পজিশনে 1.5 ডিভাইড, তো এই দুটো কি হচ্ছে, পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। আর এদিক থেকে যে 1.5 আর 1.5 টা আসছে, সেই দুটোর লব্ধি বলটাকে নিচের দিকে কাজ করছে, যেটার মান হচ্ছে আমার 1.5 ডিভাই আসছে, যার জন্য কি হবে, এই যে কম্পাউন্ডটা, এর দ্বিমেরু ভ্রামকের মান আমরা কত পাবো, 1.5। বোঝা গেল কথাটা? আমরা ধ্রুবীয়তা বুঝলাম, দ্বিমেরু ভ্রামক কিসের কিসের উপর ডিপেন্ড করছে বুঝলাম, আর আমরা ক্যালকুলেশন করা শিখি। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন বলছে যে নিচের কোনটির দ্বিমেরু ভ্রামকের মান সব থেকে বেশি, নিচের কোনটার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক যেটা, সেই দ্বিমেরু ভ্রামকটার মান হচ্ছে আমরা সব থেকে বেশি পাবো। ওকে, আচ্ছা, এবার আমাদের কি আছে, CH3, CH4, CHCl3 আর CCl4। তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের এটার গঠনগুলো আঁকতে হবে, এই চারটেই হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল। তাহলে প্রথমে আমরা আঁকছি হচ্ছে CH3, তারপরে আমাদের কোথায় CCl3 আছে, সি CL3 না CL4 আছে প্রবাবলি, না একবার দেখে নিচ্ছি, CH4 আছে, CCl4 আছে, আর CHCl3 আছে। তাহলে CHCl3, আর কি আছে, CH4।
কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কোনটা বেশি তড়িৎ অপরাতড়িৎ ধর্মিতা কার ক্ষেত্রে বেশি হবে? কার্বনের ক্ষেত্রে, রাইট? আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? প্লাস। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? প্লাসের থেকে মাইনাসের দিকে আসবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটার মানটা আসবে এদিকে। আর কি আমার কার্বন আর আয়োডিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবভিয়াসলি আয়োডিনের। তাহলে এক্ষেত্রে কি হবে? কার্বন থেকে এটা আয়োডিনের দিকে যাবে, কার্বন থেকে আয়োডিনের দিকে যাবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা মিউ এর একটা মান পাবো। মিউ কিন্তু এক্ষেত্রে নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে এটা কি? এটা হচ্ছে আমার একটা ধ্রুবীয় অণু। ওকে? আচ্ছা। এবার আমরা দেখি কার্বন আর ক্লোরিনের ক্ষেত্রে। আচ্ছা, এবার কার্বন আর ক্লোরিন যদি আমরা দেখি, তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে আমাদের কি হচ্ছে? যেখানটায় কার্বনের থেকে ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এই বন্ডটা যাবে হচ্ছে আমাদের এদিকে। এই বন্ডটা আসবে কার্বন থেকে ক্লোরিনের দিকে, এটাও কার্বন থেকে ক্লোরিনের দিকে, এটাও কার্বন থেকে ক্লোরিন। তাহলে এই যে বন্ড দুটো, এই বন্ড দুটো কি হবে? এই দুটো পরস্পর পরস্পরকে প্রশমিত করে দেবে। আর এই দিকের যে এই বন্ডটা আর এই বন্ডটা, এই দুটোর যদি আমরা লব্ধি নিই, তাহলে এটার লব্ধিটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই কার্বন আর টেট্রাক্লোরাইডের এই ক্লোরিনটা, এই যে এই 1 2 3 4, 2 আর 4 পরস্পর পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে। আর 1 আর 3 যদি আমরা লব্ধি নিই, সেটা কি হয়ে যাবে? 0। তার মানে এটার মিউ এর মান আমার কি হয়ে যাবে? 0। তার মানে এটা আমার কি হবে? অধ্রুবীয়। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার এখানে হচ্ছে কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন আছে, 3টে ক্লোরিন আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন থেকে কার্বনের দিকে আসবে, রাইট? এখানে কার্বন থেকে ক্লোরিন, কার্বন থেকে ক্লোরিন, কার্বন থেকে ক্লোরিন। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু যেহেতু এদিকটা এদিকে নিচে আসছে, তাহলে এ দুটো পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করছে না। এ দুটো পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করে দিলেও হাইড্রোজেন আর ক্লোরিনের যেহেতু অভিমুখটা একদিকে, তাহলে এই দিকে আমরা এটার একটা চৌম্বক ভ্রামকের মান পাবো। তাহলে এটার মান কি? মিউ নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটা কিন্তু ধ্রুবীয় হবে। ঠিক আছে? আর এক্ষেত্রে দেখো, এটাও কিন্তু এটার মতোই অনেকটা হবে, কারণ হাইড্রোজেন থেকে এদিকে আসছে। তো মানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, এটাও হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। হাইড্রোজেন থেকে এটা কার্বনের দিকে, এটাও হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। তাহলে এই দুটো পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। আর এই দুটোর লব্ধি নিলে সেটা 0 চলে আসছে। তাহলে এটাও কি হবে? মিউ ইকুয়ালস টু 0। তার মানে এটা হবে হচ্ছে আমাদের অধ্রুবীয়। এবার যদি কোনোটা আমাদের অধ্রুবীয় হয়, তাহলে অধ্রুবীয় যেটা, সেটার ক্ষেত্রে তো আমরা কোনো দ্বিমেরু ভ্রামকের মান পাবোই না, তাই না? এটা অধ্রুবীয়, তার ক্ষেত্রে আমরা কি দ্বিমেরু ভ্রামকের মান? তার দ্বিমেরু ভ্রামকের তো কোনো মানই পাবো না। তার মানে আমাদের তখন কি হবে? যে এই যে এ দুটো, মানে কোন দুটো? CH4 আর CCl4, এই দুটো আমাদের বাদই চলে যাচ্ছে, কারণ দুটো হচ্ছে অধ্রুব। তাহলে আমাদের এখন কম্পিটিশন কার কার মধ্যে? CH I3 আর CH-CL3। দেখো, আয়োডিন আর ক্লোরিন এই দুটোর মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আয়োডিনের থেকে অনেক বেশি। আয়োডিনের সাইজটা ক্লোরিনের থেকে বড়, কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আয়োডিনের থেকে অনেক বেশি। আর যার ক্ষেত্রে আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে, তার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মানটা আমরা কি পাবো? বেশি পাবো। যদিও এই দুটোই এক্ষেত্রে আমাদের মানে ধ্রুবীয়, এই দুটোর ক্ষেত্রেই আমাদের মিউ এর মান 0 আসছে না, সেজন্য এই দুটোর ক্ষেত্রে আমরা একটা দ্বিমেরু ভ্রামকের মান পাবো। কিন্তু বেশি মানটা আমার কার ক্ষেত্রে হবে? বেশি মানটা আমার হবে হচ্ছে CH-Cl3 ক্ষেত্রে। কেন? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আয়োডিনের থেকে কিন্তু বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কোনটা হচ্ছে? CH-Cl3। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে জলের উজ্জ্বল স্ফুটনাঙ্কের কারণ কি? আচ্ছা, এরকম একটা কোয়েশ্চেন প্রবাবলি আমরা আগের দিনও করেছিলাম। আমরা কি জানি যে জলের মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ডিং হতে পারে। যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য জলের অণুগুলো একটা এক্সট্রা স্টেবিলিটি পায়। জলের অণুগুলো একটা এক্সট্রা স্টেবিলিটি পায়। যেমন ধরো, এটা যদি আমাদের অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই দুটো অণু হয়, তাহলে কি হবে? এই হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝে বন্ড তৈরি হবে, এরকম অনেক অসংখ্য বন্ড তৈরি। যার জন্য কি হবে? এই বন্ড গুলোকে ভাঙতে হবে। স্ফুটনাঙ্কটা রিচ করতে গেলে কি এই এক্সট্রা যে বন্ড গুলো, এক্সট্রা বন্ড গুলোকে ভাঙতে হবে। যার জন্য তো এই স্ফুটনাঙ্কটা হচ্ছে বেড়েছে। তাহলে আমাদের কার জন্য জলের উচ্চ স্ফুটনাঙ্ক হয়? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলছে, জেনন
OF4 এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সংখ্যা কত? মানে xenon OF4 যে কম্পাউন্ডটা তৈরি হয় তার মধ্যে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, তার মানে কি আমাদের লোন পেয়ার কতগুলো আছে? লোন পেয়ার বলছি, ঠিক? পেয়ার মানে কি, যে দুটো একসাথে থাকে আমরা কি বলবো, একটা পেন, তাই না? বোঝা গেল? মানে ধরো এই একটা পেন, এই একটা পেন, তাহলে সে দুটো পেন একসাথে মানে এক জোড়া পেন। বোঝা গেল কথাটা? জোড়া তো তোমরা বোঝোই, যাই আই হোপ বোঝো। ওকে ফাইন। তাহলে এবার আমাদের বলছি জেনন OF4। এখানে একটা জিনিস দেখো, আমরা কি বলেছি যে জেনন একটা নিষ্ক্রিয় মৌল, জানি না আমরা? জেনন যদি একটা নিষ্ক্রিয় মৌল হয় তাহলে একটা নিষ্ক্রিয় মৌল কিরকম করে কম্পাউন্ড গঠন করছে? আমরা কি বলেছি যে নিষ্ক্রিয় মৌলগুলো কম্পাউন্ড গঠন করে না, এটা খুব সত্যি কথা, কিন্তু জেনন এখানে একটা ব্যতিক্রম। জেনন কিছু কিছু ক্ষেত্রে তোমার কিছু মৌলের সাথে বিক্রিয়া করতে পারে, তার পিছনেও একটা ভ্যালিড রিজন আছে, সেটা তোমাদের এখন জানতে হবে না। কিন্তু জেনন কিন্তু তোমার বেশ কিছু মৌলের সাথে তোমার রিয়াকশন করতে পারে, করে কম্পাউন্ড গঠন করতে পারে। এবার বলছে জেনন OF4 এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সংখ্যা কত? তাহলে চলো আমরা এটার একটা ক্যালকুলেশন করে দেখি। জেননের লাস্ট অরবিটালে আমরা কটা ইলেকট্রন আছে জানি? 8টা। তাহলে আমরা 8টা ইলেকট্রন লিখলাম, 1 2 3 4 5 6 7 8। 4টে আমাদের কি আছে? ফ্লুরিন আছে। তাহলে একটা ফ্লুরিন, মানে ফ্লুরিনের ক্ষেত্রে আমরা কি জানি যে ওটার যোজ্যতা 1 আসছে, তাই না? তো কিন্তু আমরা বাকি ইলেকট্রন গুলো দেখাচ্ছি না, খালি আমরা লাস্টের কক্ষের একটা ইলেকট্রনই দেখাচ্ছি যেটার সাথে হচ্ছে বাইন্ডিং করতে পারে। ফ্লুরিন, দুটো ফ্লুরিন, তিনটে ফ্লুরিন, চারটে ফ্লুরিন, আর একটা কি আছে? অক্সিজেন। অক্সিজেনের আমাদের সর্বশেষ উপকক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 6টা। তাহলে আমরা দিয়ে দিই 1 2 3 4 5। এবার এই যে আমাদের ফ্লুরিনটা, এই ফ্লুরিনটার সাথে আমাদের জেননটা বাইন্ড করতে পারবে। এই একটা, এই হলো আমাদের দুটো, এটার সাথে করছে তিনটে, এটার সাথে করলো চারটে। আর এই অক্সিজেনের সাথে, অক্সিজেন দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, দুটো হলেই হয়ে যায়। তাহলে এই একটা বন্ড, এই দুটো, তাহলে কি হয়ে গেল আমাদের বন্ডিং কমপ্লিট। তাহলে এখানে ফ্লুরিনের লাস্ট কক্ষেতে 7টা ইলেকট্রন ছিল, ওর 8টা ইলেকট্রন হয়ে গেল। অক্সিজেনের এখানে 6টা ছিল, 7 8, ওরও 8টা হয়ে গেল। ঠিক আছে। এবার দেখো এইখানে আমার একটা ইলেকট্রন কিন্তু বেঁচে গেছে, আর এখানে একটা ইলেকট্রন বেঁচে গেছে, মানে দুটো ইলেকট্রন বেঁচেছে। তার মানে আমাদের একটা লোন পেয়ার, পেয়ার মানে জোড়া, একটা জোড়া বেঁচেছে। তার মানে কি হবে, এখানে জেনন, এদিকে আমাদের একটা ফ্লুরিন, 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 আর এদিকে ডবল বন্ড দিয়ে আর এখানে কি হয়, এটাকে একটা লোন পেয়ার। এইরকম একটা স্ট্রাকচার আমরা কিন্তু এখানে পাচ্ছি। এটাকে কি, এটা অষ্টদলকীয় হওয়ার উচিত ছিল, কিন্তু যেহেতু এখানে আমাদের লোন পেয়ার থাকে না, মানে লোন পেয়ার থাকে মানে কোনো আমরা বন্ড পাই না, সেজন্য এটাকে আমরা মানে সমতলীয় বর্গাকার বলি, অষ্টদলকীয় বলি না। ঠিক আছে। তাহলে আমরা কটা লোন পেয়ার দেখতে পাচ্ছি? একটা। তাহলে জেনন OF4 এর ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল মানে কি, লোন পেয়ার। লোন পেয়ার আমাদের কটা থাকবে? একটা। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে BCl3 অণুটি সমতলীয় হলেও NCl3 পিরামিডীয়, এর কারণ? BCl3, যেটা আমরা একটু আগে BCl3 আঁকছিলাম, তখন আমরা কি দেখলাম যে BCl3 টা কিরকম হয়? BCl3 টা এরকম, এটাকে আমরা বলছি হলো সমতলী। কিন্তু NCl3 টা কিরকম দেখতে হয়? এরকম। এটাকে আমরা কি বলছি? পিরামিডীয়। এটা পিরামিডের মতো স্ট্রাকচার, এটাকে আমরা বলছি পিরামিড। এরকমটা কেন হয়? দেখো বোরনে আমরা কটা ইলেকট্রন আছে জানি, গুনে নাও। 5টা। তার মানে কি হবে, এটা 1s2 2s2 2p1। এবার তার মানে আমার বোরনের এখানে আমার ভ্যালেন্স শেলে কি আছে? 3টে ইলেকট্রন আছে। বোরনের ভ্যালেন্স শেলে কি আছে? 3টে ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে। ক্লোরিনের এখানেও ভ্যালেন্স শেলে ধরো একটা ইলেকট্রনের ঘাটতি আছে, সেজন্য আমরা একটা ইলেকট্রন দিয়ে দেখাচ্ছি। তাহলে এই একটা বন্ড করলো, এই একটা বন্ড করলো, এই একটা বন্ড। তাহলে আমাদের
ব্রোমিন যেটা, ব্রোমিন বলছি, বোরন যেটা, বোরনের তো আমাদের লাস্ট কক্ষে কোনো ইলেকট্রন পেয়ার বেঁচে নেই, তাই না? সেজন্য এটা সমতলীয় এরকম বন্ড করতে পারে। কিন্তু নাইট্রোজেনের আমরা কি জানি কটা ইলেকট্রন আছে ওর ভ্যালেন্স শেলে? 5টা। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, বাট একটা ইলেকট্রন এই ক্লোরিনের সাথে বাইন্ড করলো, একটা ইলেকট্রন এই ক্লোরিনের সাথে বাইন্ড করলো, আর একটা ইলেকট্রন এই ক্লোরিনের সাথে বাইন্ড করলো। তাহলে কি আমাদের আরেকটা ইলেকট্রন দুটো থেকে যাচ্ছে না? মানে একটা, দুটো, তিনটে, তিনটে ইলেকট্রন নাইট্রোজেনের পার্টিসিপেট করেছে বন্ডিং এ। তাহলে আর কটা ইলেকট্রন আছে? দুটো। তার মানে কি এটা একটা লোন পেয়ার করে থাকবে। এবার যদিও লোন পেয়ারটাকে আমরা সেরকম করে দেখতে পাই না, কিন্তু লোন পেয়ারের একটা অস্তিত্ব তো থাকবে, তাই না? এদিকে এটার সাথে এই লোন পেয়ারের একটা সম্পর্ক আছে, এই দিকের বন্ডটার সাথেও লোন পেয়ারের একটা সম্পর্ক আছে। যার জন্য কি হয়, এই যে লোন পেয়ারটা যে নাইট্রোজেনের থাকছে, সেই লোন পেয়ারটা থাকার জন্য এটা এটা কি করতে পারে না, এটা তোমার সমতলীয় স্ট্রাকচার গঠন করতে পারে না। যার জন্য NCl3 আবার কি গঠন করে? পিরামিডীয় স্ট্রাকচার গঠন। যদি এখানে ধরো লোন পেয়ার না থাকলে অন্য কোনো বন্ড থাকতো, তাহলে এটা কি হতো? টেট্রাহেড্রাল হয়ে যেত। কিন্তু এটা কি হয়, এখানে যেহেতু একটা লোন পেয়ার আছে, সেজন্য এটা তোমার পিরামিডীয় স্ট্রাকচার গঠন করছে, নাকি তোমার সমতুল্য। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা অপশন গুলো দেখি। ফার্স্টে কি বলছে যে NCl বন্ধন BCl বন্ধন অপেক্ষা অধিক সমযোজী। এটা কোনো রিজন হতে পারে না, তাই না? তারপরে বলছে N পরমাণু B পরমাণু অপেক্ষা আকারে ছোট, তাও হতে পারে না। আর কি বলছে যে BCl বন্ধন NCl বন্ধন অপেক্ষা অধিক ধ্রুবীয়। এবার যদি ধ্রুবীয় হয়েও থাকে ধরো, তো ধ্রুবীয় হওয়ার সাথে তার গঠনটা কিরকম হবে সেটার কিন্তু সম্পর্ক অতটাও নেই, তাই না? এবার লাস্টে কি বলছে, BCl3 তে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, কিন্তু NCl3 তে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে আমার কি হবে? এটাই আমার আনসার হবে। আমরা তো দেখলাম যে যেহেতু NCl3 তে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমাদের প্রেজেন্ট আছে, যেটার জন্য আমাদের BCl অণুটা সমতলীয় হতে পারলেও NCl3 তে ওই লোন পেয়ারটা থাকার জন্য ওটা কি হয়ে যাচ্ছে? পিরামিডীয় হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলছে মেটা, এম ফর হচ্ছে মেটা। মেটা মানে ফেসবুক ওয়ালা মেটা না, কিন্তু মেটা একটা পজিশন তোমার। বেঞ্জিন রিং এর মধ্যে যখন আমরা কোনো কম্পাউন্ড রাখি, সেটার মধ্যে মেটা, অর্থ, প্যারা, তোমরা জানো জানো নিশ্চয়ই, এগুলো হচ্ছে এক একটা পজিশন হয়। তাহলে এম কি? মেটা। ফেসবুক ওয়ালা মেটা কিন্তু না এটা। আর ও কি? অর্থ। তাহলে বলছে মেটা এবং অর্ধ নাইট্রোফেনলের তুলনায় জলে অর্ধ নাইট্রোফেনলের দ্রাব্যতা কম। কেন? তো বলছে যে মেটা নাইট্রোফেনল আর অর্ধ নাইট্রোফেনলের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে জলে আমাদের যেটা অর্ধ নাইট্রোফেনল সেটার দ্রাব্যতাটা কম হয় মেটার তুলনায়। কেন? আচ্ছা, এবার আমাদেরকে বলেছে হলো নাইট্রোফেনল, তাই না? আমাদেরকে বলেছে নাইট্রোফেনল। আমাদের দু ধরনের নাইট্রোফেনলের কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে মেটা, আরেকটা কি বলা হয়েছে? অর্থ। তাহলে চলো আমরা দেখি। আচ্ছা, প্রথমে আমাদের বলেছে হলো ফেনল। আমরা আগে ফেনল আঁকবো, তারপরে আমরা পজিশন দেখবো। যেটা হচ্ছে আমাদের ফেনল। আচ্ছা, এবার এই ফেনলটা এই যে এখানে আছে, এটার রেসপেক্টে এই পজিশনটা আর এই পজিশনটা, এই দুটো হচ্ছে এটার রেসপেক্টে অর্থ পজিশন। মানে যেখানে আমার যে কম্পাউন্ডটার সাথে যেই আমার গ্রুপটা লেগে আছে, ওইটা গ্রুপ একটা বেঞ্জিনের সাথে লেগে আছে। এবার এটার পাশের যে দুটো, মানে যেখানে গ্রুপটা লেগে আছে, তার ঠিক পাশের অবস্থানটাকে আমরা বলছি হচ্ছে অর্থ। তাহলে এটার পাশে কি? এটাও আছে, এটাও আছে, তাহলে এ দুটো কি? এ দুটো হচ্ছে এর অর্থ পজিশন। ঠিক আছে? এবার যেখানে গ্রুপটা লেগে আছে, তার একটা বাদ দিয়ে যে পজিশনটা, সেটাকে আমরা কি বলবো? মেটা। একটা বাদ দিয়ে এটা হচ্ছে মেটা, একটা বাদ দিয়ে এটা হচ্ছে মেটা। আর সেটার উল্টো পাশে যেটা, এটা হচ্ছে আমাদের প্যারা। তার মানে এটা হলো অর্থ, এটা মেটা, এটা প্যারা। এটা মেটা, এটা অর্থ। বোঝা গেল? আচ্ছা, এবার আমাদেরকে কোয়েশ্চেনে কি বলেছে? বলেছে মেটা আর অর্থ নাইট্রোফেনল। আচ্ছা, তাহলে আমরা দেখি। এই যদি আমাদের বেঞ্জিন রিং হয়, আমাদের এই হয়ে গেল হলো ফেনল। এবার অর্থ মানে কি হবে? হয় এদিকে বা এদিকে, তাহলে এখানে আমাদের কি হবে? নাইট্রো। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? অর্থ। আর আমাদেরকে কি বলেছে? মেটা।
তাহলে এটা হয়ে গেল আমাদের মেটা। এবার কি বলছে যে অর্থ নাইট্রোফেনল যেটা, সেটা হচ্ছে মেটা নাইট্রোফেনলের তুলনায় এটা অনেকটা কম তোমার সলিউবল হয় বা দ্রবীভূত হয় কোথায়, জল। দ্রাব্যতাটা কি হয়, এটা কম, দ্রাব্যতাটা কম। তাহলে আমরা দেখি কেন কম। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই OH টা আর NO2 টা, এ দুটো কি আছে, কাছাকাছি আছে। OH আর NO2 দুটো কি আছে, কাছাকাছি আছে। এবার এই কাছাকাছি থাকার জন্য কি হয়, এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত, অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, জন্য অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত, সেটা এই যে NO2 টা আছে, এই NO2 তে যে যুক্ত অক্সিজেন, তার সাথে কি করতে পারে, হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। এর সাথে কি করতে পারে, হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। এবারে হাইড্রোজেন বন্ড যদিও গঠন করতে পারে, তাহলে কি হবে, এটা একটা এক্সট্রা স্টেবিলিটি পাবে। হাইড্রোজেন বন্ড মানে এক্সট্রা বন্ড গঠন করছে, তার মানে এটা কি হচ্ছে, একটা এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে। আর এ দুটোর মধ্যে, যখন ধরো জলের মধ্যে আমরা কোনো একটা কম্পাউন্ড দ্রবীভূত করার সময় কি হয়, যে সেই কম্পাউন্ডটার সাথে, মানে ধরো এখানে যে এইচটা আছে, সেটা জলের আমার যে OH বন্ড গুলো আছে সেটার সাথেও বন্ডিং করতে পারে। কিন্তু এই এইচটা, এটা যদি আমার এখানে ধরো, আমি যদি এটাকে ভেঙে লিখি, এটা যদি আমার এখানে ধরো এই এটার সাথে যদি এটা বন্ড করতে পারে, তাহলে এটা কি হবে, এটা একটা তোমার মানে একটা নিজের এই অণুটা নিজের ভেতরে হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। যার জন্য কি হচ্ছে, এই এইচটা অকুপাই হয়ে যাচ্ছে, কিন্তু জলে যখন এটাকে দেওয়া হবে, তো জলের অণুর সাথে কি এটা হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে। কিন্তু এখানে মেটার ক্ষেত্রে দেখো, এই দুটোর মধ্যে ডিস্টেন্স আছে অনেকটা। সেই ডিস্টেন্সটা থাকার জন্য কি হয়, যে মানে অর্থটা যেহেতু একদমই পার্শ্ব, সেজন্য এখানে রিয়াকশন করাটা মানে হাইড্রোজেন বন্ডিং গঠন করাটা সুবিধাজনক হয়। কিন্তু মেটার ক্ষেত্রে মানে এই জিনিসটা আমরা পাই না, প্যারার ক্ষেত্রে তো আমরা আরোই পাবো। সেজন্য এখানে কি হয়, সেই সুবিধাটা আমরা যেহেতু পাই না, সেজন্য এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এটা এই NO2 সাথে এইচটা করতে পারছে না, জন্য কি এখানে হাইড্রোজেন বন্ডিং মলিকিউলের ভেতরে তৈরি হচ্ছে না। যার জন্য এখানে একটা কোনো এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে না। কিন্তু কি হচ্ছে, এই যে এইচটা এই জলের অণুর সাথে খুব ভালোভাবে হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারছে। যার জন্য কি হচ্ছে, জলে এটা ভালোভাবে দ্রাব্য হতে পারছে। কিন্তু এটা পারছে না, কারণ এটা নিজেদের মধ্যে ওরা আন্তরাণবিক তোমার হাইড্রোজেন বন্ডিং গঠন করছে। যার জন্য এক্ষেত্রে সেটা সমস্যার সৃষ্টি করছে। কিন্তু এখানে কিন্তু করছে না, সেই জন্য এটার যেটা আমাদের দ্রাব্যতাটা হয়, সেটা হওয়া হচ্ছে কম। কেন, কারণ হাইড্রোজেন বন্ড হচ্ছে গঠন করছে, কিন্তু এক্ষেত্রে করছে না। সেজন্য আমাদের এটার ক্ষেত্রে দ্রাব্যতাটা কি হয়ে যাবে, কম, কিন্তু এটার ক্ষেত্রে দ্রাব্যতাটা হয়ে যাবে বেশি। বোঝা গেল কথাটা? তাহলে এবার আমরা দেখি অপশন কি আছে, যে অর্ধ নাইট্রোফেনলে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বর্তমান, ট্রু। তারপরে বলছে অর্ধ নাইট্রোফেনলে আন্তরাণবিক হাইড্রোজেনটাই আসে না। হাইড্রোজেন বন্ধন বর্তমান, অন্ত মানে নিজেদের মধ্যে, আর আন্ত মানে পরস্পরের মধ্যে। ঠিক আছে। আবার বলছে যে অর্ধ নাইট্রোফেনলের গলনাঙ্ক সুমারের তুলনায় কম। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে, ফার্স্ট অপশন। কারণ নিজেদের মধ্যে ওদের কি হয়ে যাচ্ছে, তোমার হাইড্রোজেন বন্ডিং গঠন হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন বলছে NH3 স্ফুটনাঙ্ক PH3 অপেক্ষা অনেক বেশি হয়। কেন অনেক বেশি হয়? আচ্ছা, এই জিনিসটা দেখো, এখানে যেটা বোঝার জিনিস, NH3 আর PH3 টা আমরা আগে একবার আঁকি। এই হলো আমার NH3, এখানে একটা লোন পেয়ার আছে। আর এই হলো আমার PH3, এখানেও একটা আমার লোন পেয়ার আছে। এবার এখানে সেন্ট্রাল মেটাল আয়নটা আবার নাইট্রোজেন, এখানে ফসফরাস। নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কি হয়, নাইট্রোজেনটা হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক হয়। নাইট্রোজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। আর আমরা কি বলেছি, যে হাইড্রোজেন যদি কোনো একটা বেশি তড়িৎ ঋণাত্মক এলিমেন্টের সাথে যুক্ত থাকে, তাহলে সেই এলিমেন্টটার ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে চাই। নিজের দিকে টানতে যাওয়ার জন্য কি হবে, যে হাইড্রোজেনটা হচ্ছে
বন্ডিং করতে পারে, মানে ও তো পজিটিভ হয়ে যাচ্ছে, তো ও চাবে ও কারোর সাথে একটা বন্ডিং করুক, তাই না? সেই জন্য এই ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের যেহেতু নাইট্রোজেনটা বেশি তড়িৎ ঋণাত্মক হয়, সেজন্য নাইট্রোজেন কি করতে পারে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে বেশি নিজের থেকে টেনে নিতে পারে। সেজন্য এই হাইড্রোজেনটা কি করতে পারে, এর পাশে ধরো আরেকটা যদি আমাদের NH3 মলিকিউল থাকে, সেটার সাথে এটা বন্ড করতে পারে। কিন্তু যেহেতু ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতাটা আমাদের অতটা বেশি হয় না, সেজন্য সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না। সেজন্য যেহেতু NH3 এর ক্ষেত্রে ওটা পাশের আরেকটা NH3 মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে, তার জন্য কি হয়, তার জন্য এটার মধ্যে আমাদের যেটা স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্কটা বেশি হয়। কেন বেশি হয়? কারণ স্ফুটনাঙ্কে পৌঁছাতে গেলে এই যে এক্সট্রা যে বন্ডটা আমার তৈরি হচ্ছে, এক্সট্রা বন্ডটাকে ভাঙতে হচ্ছে, যার জন্য কি হচ্ছে, NH3 আমাদের তড়িৎ ঋণাত্মকতাটা মানে এন এর বেশি হওয়ার জন্য তড়িৎ ঋণাত্মকতা আমাদের NH3 টা কি হচ্ছে, NH3 টার আমাদের স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছে, যেটা PH3 এর ক্ষেত্রে হচ্ছে না। তাহলে আমরা অপশন দেখি যে NH3 অধিক আণবিক গুরুত্ব আছে, না সেটা কারণ না। NH3 H বন্ধন গঠন করে, H বন্ধন মানে হাইড্রোজেন বন্ধন গঠন করে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আমব্রেলা ইনভার্সন ঘটে, তার কারণ না। আণবিক বন্ধন থাকলে কি সমযোজী বন্ধন গঠন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? নেক্সট বলছে সালফার S2 অণু হিসেবে থাকে না কেন? এখানে একটা কোয়েশ্চেন আসে কি যে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমাদের O2 হিসেবে থাকতে পারে, কিন্তু সালফার S2 হিসেবে থাকতে পারে না কেন? আচ্ছা, কোনো একটা পরমাণু সেটা যদি S2O2 মানে ধরো সেটা যদি তোমার একসাথে করে দুটো পরমাণু যদি একসাথে করে থাকতে চায়, তাহলে তাদের মধ্যে কি করতে হবে, ওভারল্যাপটা ভালো মতো করে করতে হবে। যদি দুটো অণুর যদি ওভারল্যাপটা যদি ভালো মতো করে হয়, দুটো পরমাণু ওভারল্যাপটা যদি ভালো মতো করে হয়, তাহলেই হচ্ছে ওরা একসাথে করে তোমার থাকতে পারবে। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের ক্ষেত্রে ওভারল্যাপটা কেন ভালো হয়? কারণ অক্সিজেনের অ্যাটমটা কি ছোট, তাহলে ওটা এক নিজেদের সাথে ওটা তোমার কি বলে পিপাই 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 বন্ধনকে পাই বন্ধন গঠন করে। কোন অরবিটালটা দিয়ে? পি দিয়ে। যখন পি অরবিটাল দিয়ে পাই বন্ধন গঠন করছে, তখন সেটাকে আমরা কি বলবো, পিপাই পিপাই বন্ধন। ঠিক আছে। এবার সালফারেরও আমরা কি জানি, পি অরবিটাল আছে। কিন্তু সালফারের ক্ষেত্রে সমস্যাটা কি হয়, যে সালফারের যেহেতু অণুটা বড় হয়, স্যার অণু বলছে পরমাণুটা যেহেতু এস যেটা, এস এর যেটা সাইজ সেটা যেহেতু বড় হয়, সেটা দুটো এস একসাথে এসে ওদের মানে তোমার ওভারল্যাপটা ভালো মতন করে হয়। তাই জন্য কি হয়, পিপাই পিপাই বন্ধন যেহেতু সালফার গঠন করতে পারে না, সেজন্য ওটা S2 হিসেবে থাকে না, এস হিসেবে। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে, এই দেখো এখানে লেখা কি, পিপাই পিপাই বন্ধন গঠনে অক্ষ। কেটে দিলাম কেন, এটা দাগটা ওপর দিয়ে পড়ে গেছে। তাহলে পিপাই পিপাই বন্ধন গঠনে অক্ষ, এটার আনসার কোনটা হবে, বি। নেক্সট নেক্সট বলছে নিচের কোন অণু বা আয়ন সমূহে সকল বন্ধন সমান নয়? মানে কোনটার ক্ষেত্রে আমার যে প্রত্যেকটা বন্ধন আছে, সেই প্রত্যেকটা বন্ধন আমার সমান হচ্ছে না। তাহলে আমাকে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমার প্রত্যেকটা বন্ধন সমান হচ্ছে না। তাহলে চলো দেখি। প্রথমে আছে হলো সালফার F4। সালফারের ক্ষেত্রে আমরা কি জানি, 6টা আছে ইলেকট্রন, 1 2 3 4 5 6, 4টে ফ্লুরিন আছে, 1 2 3 4। তাহলে বন্ধন কিরকম হবে, একটা বন্ধন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে একটা লোন পেয়ার হচ্ছে বেঁচে থাকছে, আর 4টে বন্ধন হচ্ছে ও গঠন করছে, তাই তো? মানে SF4 হয়ে গেল। তাহলে একটা লোন পেয়ার থাকছে। SiF, এসআই হচ্ছে সিলিকন, সিলিকনের যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন আছে, 1 2 3 4। তাহলে এখানে একটা, এই ফ্লুরিনের সাথে দুটো, এই ফ্লুরিনের সাথে তিনটে, আর এই ফ্লুরিনের সাথে 4টে, 4টে বন্ড গঠন করছে। তারপর আছে হচ্ছে জেনন F4, জেনন F4। তাহলে জেনন আমরা কি জানি, 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। এখানেও এফ একটা, দুটো এফ, তিনটে এফ, 4টে এফ। তাহলে এটার বন্ধনটা কিরকম করে গঠন হচ্ছে, এই একটা, দুটো, তিনটে, 4টে, তাহলে দুটো লোন পেয়ার থেকে যাচ্ছে,
আর কি আছে আমাদের BF4 মাইনাস, মানে BF4 কিন্তু সেখানে একটা ইলেকট্রন কি আছে আমার বেশি আছে, মানে BF4 মাইনাস। BF4 মাইনাসের আমাদের স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে। এবার মানে বলছে যে আমাদের চারটের ক্ষেত্রে কি হবে, তাহলে আমাদের চারটের ক্ষেত্রে সেন্ট্রাল মিডল আয়ন থেকে যে বন্ড গুলো তৈরি হচ্ছে সেই বন্ড গুলোর দৈর্ঘ্যটা আমাদের সমান হচ্ছে কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এখানে যে সালফারের সাথে যে চারটে ফ্লুরিন যুক্ত আছে, আর কি আছে, একটা আমাদের লোন পেয়ার থাকছে, তাই না? তাহলে এই লোন পেয়ার যেটা থাকছে, এই লোন পেয়ারের সাথে এই বাকি বন্ড গুলোর কি হচ্ছে, একটা বিকর্ষণ হবে। এক্ষেত্রে ক্লোরিনের সাথে তোমার যে ক্লোরিন বলছি, সিলিকনের সাথে যে ফ্লুরিন গুলো আছে সেটার কি একটা প্রপার বন্ডিং হচ্ছে। এটাও আমার হয়ে যাচ্ছে হলো টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল আমরা জানি যে চারটে বন্ডের ডিস্টেন্স আমাদের কি হয়, সেম। এবার এখানে আমার জেননের সাথে কি আছে, চারটে ফ্লুরিন আছে, একটা ফ্লুরিন, দুটো ফ্লুরিন, তিনটে, চারটে। আর মাঝখানে কি আছে, দুটো লোন পেয়ার আছে। এবার এই লোন পেয়ারটার সাথে এটার যদি বিকর্ষণ হয়, এটারও বিকর্ষণ হবে, এটার সাথে এটার বিকর্ষণ হবে, এটার সাথে এটারও বিকর্ষণ হবে। মোটমাট হয়ে আমার কি দাঁড়াবে, যে চারটে বন্ডের ডিস্টেন্সটা কি হবে, সেম হবে। কিন্তু সালফারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে ফ্লুরিনের সাথে চারটে বন্ড করছে, কিন্তু ফ্লুরিনের সাথে চারটে বন্ড করার পরেও একটা যেহেতু লোন পেয়ার থাকছে, একটা লোন পেয়ারের জন্য কি হচ্ছে, এটার যে বন্ড গুলো, চারটে বন্ডের ডিস্টেন্স কিন্তু সেম হচ্ছে না। যেটা আমরা বাকি তিনটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেম হচ্ছে, সেটা কিন্তু সালফারের ক্ষেত্রে হচ্ছে না। সেজন্য SF4 এর ক্ষেত্রে আমাদের কি হয়, মানে সকল যে বন্ধন গুলো তৈরি হয় S আর F এর মধ্যে, সেগুলোর ডিস্টেন্স কিন্তু মানে সেগুলোর আম, বন্ধনগুলো কিন্তু প্রত্যেকটা সেম হচ্ছে না। বোঝা গেল কথাটা কেন হচ্ছে না, কারণ ওখানে একটা এক্সট্রা লোন পেয়ার থাকছে। সেরনের ক্ষেত্রেও একটা এক্সট্রা লোন পেয়ার থাকছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সুবিধা রেখেছে দুটো লোন পেয়ার থাকার জন্য সে দুটোকে ব্যালেন্স করে দিচ্ছে, কিন্তু একটা লোন পেয়ার থাকার জন্য সেটাকে কিন্তু ব্যালেন্সটা ঠিক মতো করে করতে পারছে না। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে নিচের কোন নমুনাটি তিরস্চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তিরস্চৌম্বকীয় মানে কি, ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে যেটার মধ্যে হচ্ছে আমাদের লোন পেয়ার থাকছে না, মানে যেটার মধ্যে আমাদের অরবিটালটা কি হচ্ছে, তোমার অর্ধপূর্ণ থাকছে না, আমাদের অরবিটাল গুলো পরিপূর্ণ থাকবে, এরকম অবস্থায় যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার তিরস্চৌম্বকীয়। এরকম কোয়েশ্চেন কিন্তু আমরা যখন মৌলের পর্যায়বৃত্তি করছিলাম তখন আমরা করেছিলাম। আই হোপ তোমরা এটা নিশ্চয়ই নিজেরা পারবে করতে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা করে নিয়ে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আমাকে আনসার জানাতে একদমই ভুলবে না। এটা তোমরা নিজেরা করবে, পারবে করতে, আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে। নেক্সট, নেক্সট বলছে কোন হাইড্রোজেন বন্ধনীটি সবচেয়ে বেশি শক্তিশালী। এখানে দেখো এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এখানে হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। আচ্ছা, এবার এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত, এই হাইড্রোজেনটা ফ্লুরিনের সাথে যুক্ত, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে, এই হাইড্রোজেনটা একটা হাইড্রোজেনের সাথে বন্ড করছে, এই হাইড্রোজেনটাও একটা হাইড্রোজেনের সাথে বন্ড করছে, এই হাইড্রোজেনটা ফ্লুরিনের সাথে বন্ড করছে, আর এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ড করছে। এবার আমরা কি জানি, যে যখন আমাদের হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য হাইড্রোজেনটা যদি আমাদের একটা বেশি তড়িৎ ঋণাত্মক এলিমেন্টের সাথে যুক্ত থাকে, তাহলে কি হবে, ইলেকট্রনটা ওর বেশি যাবে, আর তাহলে ও ভালো মতন আরো বন্ডটা গঠন করতে পারে। এবার এখানে কি আছে, এই হাইড্রোজেনটা অক্সিজেন, অক্সিজেন, আর এটা অক্সিজেনের সাথে যুক্ত, কিন্তু এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কি ফ্লুরিনের সাথে যুক্ত। আর আমরা কি জানি, তো ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ফ্লুরিন হচ্ছে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, যার জন্য কি হয়, এটা হাইড্রোজেনের ইলেকট্রনটাকে বেশি নিচের দিকে টেনে আনতে পারবে, যার জন্য কি হবে, আমাদের এই হাইড্রোজেনটা আরো ভালো মতো করে পাশের কোনো একটা হাইড্রোজেন বা অন্য কোনো একটা মলিকিউলের সাথে বন্ডিং করতে পারে। তার জন্য কোন হাইড্রোজেন বন্ডটা সব থেকে শক্তিশালী হবে, ক্লিয়ার? নেক্সট, নেক্সট বলছে IF7 এর গঠনাকৃতি কেমন হয়, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটাকে আমরা এঁকে বুঝবো। আচ্ছা, আই হচ্ছে আয়োডিন, আয়োডিনের 7টা ইলেকট্রন আছে লাস্ট কক্ষে, 1 2 3 4 5 6 7। আর আমরা কি বলছি, 7টা ফ্লুরিন আছে, ফ্লুরিনই তো ধরেছি, ইয়েস, ফ্লুরিন আছে। ওকে, 1 2
3 4 5 6 7। তাহলে এদের বন্ডিং কিরকম হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের আয়োডিনের এখানে কিন্তু কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকছে না, সাতটাই বন্ড পেয়ার। আর আমরা এটা কিরকম করে বলতে পারি যে সাতটা হচ্ছে আমাদের আয়োডিনের ব্যালেন্স শেলে সাতটা ইলেকট্রন আছে, আর সাতটা ইলেকট্রন মানে সাতটা ফ্লুরিন বাই 2 মানে 14/2, তাহলে আমাদের সাতটা বন্ডিং হচ্ছে। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাতটা বন্ডিং। এবার এই ক্ষেত্রে আমাদের যে তোমার গঠনটা হয়, সেই গঠনটা কিরকম হয় এটা আমরা চলো আগে এঁকে বুঝি। মাঝখানে এখানে একটা আয়োডিন আছে, এই আয়োডিনটাকে ঘিরে একটা পঞ্চভুজের মতো হয়, সেই পঞ্চভুজের মধ্যে আমাদের পাঁচটা ফ্লুরিন হচ্ছে থাকে। আর একটা ফ্লুরিন কি থাকে প্লেনের ওপরে, একটা ফ্লুরিন থাকে প্লেনের নিচে। এরকম হচ্ছে দেখতে এই গঠনটা তৈরি হয়। ঠিক আছে? এবার এরকম দেখতে এই যে গঠনটা তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে? এই যে পঞ্চভুজের মধ্যে যেরকম এই পাঁচটা ফ্লুরিন আছে, এটা একটা প্লেনে আছে। আর যেই ফ্লুরিনটা ওপরে সেটা হচ্ছে ওপরের দিকে, আর একটা ফ্লুরিন নিচে। এইভাবে করে সাতটা ফ্লুরিন হচ্ছে একসাথে করে থাকে। তো এই যে গঠনটা, এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে আমরা বলি পঞ্চগণীয় দ্বি পিরামিড। মানে এখানটা পেন্টাগন হচ্ছে পঞ্চগণীয় দ্বি পিরামিড। একটা পিরামিডের মতো একটা উপরে একটা নিচে স্ট্রাকচার আছে, সেটাকে আমরা বলছি পঞ্চগণীয় দ্বি পিরামিড। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে নিচের কোন বিবৃতিটি ভুল? আচ্ছা, বলছে নাইট্রোজেন পিপাই ডিপাই বন্ধন গঠন করতে পারে না। ঠিক কথা। নাইট্রোজেনে আমাদের পি অরবিটাল আছে, আমরা জানি। নাইট্রোজেনে কি ডি অরবিটাল আছে? নেই। নাইট্রোজেনে সাতটা ইলেকট্রন আছে, মানে 1s2 2s2 2p3, তাই তো? হুম, 1s2 2s2 2p3। তাহলে নাইট্রোজেনের লাস্ট আমার পি অরবিটাল আছে, ডি অরবিটাল তো নেই। তাহলে ও কি করে পি পাই ডি পাই মানে পি আর টি দুটো অরবিটালের মধ্যে পাই বন্ডিং করতে পারবে? পারবে না করতে। তারপরে বলছে নাইট্রোজেন নাইট্রোজেন এক বন্ধন, ফসফরাস ফসফরাস এক বন্ধন অপেক্ষা দুর্বল না। মোটেই দুর্বল না, এটাও হবে না। তাহলে এ দুটো হচ্ছে আমাদের মানে আমি বলতে চাচ্ছি যে মানে হবে না ইন দ্য সেন্স যে নাইট্রোজেন নাইট্রোজেন যে এক বন্ধন সেটা হচ্ছে ফসফরাস ফসফরাস এক বন্ধন অপেক্ষা দুর্বল। কিন্তু এখানে আমাকে বলেছে কোনটা ভুল সেটা বলতে। তার মানে এটাও আমাদের হবে না, এটাও আমাদের হবে না। তারপরে বলছে NO2 রেজোনেটিং গঠনের সংখ্যা 2 আছে। রেজোনেটিং গঠনটা কি আমরা একটু দেখি। ধরো যদি আমাদের একটা কম্পাউন্ড থাকে, তার মধ্যে আমাদের ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে না, বিন্যাস চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইলেকট্রনগুলোর পজিশনটা মানে যেই স্থানে স্থানে ইলেকট্রনটা আছে তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সটা তোমরা যখন অর্গানিক পড়বে, অর্গানিকের রেজোনেন্সটা তোমরা আরো বেটার করে বুঝতে পারবে। এখানে আমাদের বলেছে হলো N2, মানে আমাদের একটা অক্সিজেন আছে, তার সাথে আমাদের এই একটা N, এই একটা। বাট এখানে কি হয়, অক্সিজেনই যেহেতু তোমার, এটা আমি আগের দিনও বলেছিলাম যে অক্সিজেন যেহেতু সাইজটা ছোট, আর ও যদি ধরো তোমার দুটো মানে ধরো ওখানে ছটা ইলেকট্রন আছে, বাট ও যেখানে এখানে আরো দুটো বন্ড করবে, মানে এখানে ধরো একটা দুটো তিনটে, এখানে হচ্ছে চারটে, তার মানে 1 2 3 4 মানে 5 6 7 8টা, না আরো একটা কম হবে। তাহলে অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে যাচ্ছে, সেজন্য ও হচ্ছে দুটো ডবল বন্ড করতে পারে। তার থেকেও বলা যায় যেটা সাইজটা হচ্ছে কম জন্য করতে পারে। এবার এক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে আমাদের এখানে এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা থেকে এদিকে বন্ডটা চলে গিয়ে আমাদের এরকম একটা স্ট্রাকচার গঠন হতে পারে, বা আমাদের এরকম একটা স্ট্রাকচার গঠন হতে পারে। মানে কি ডবল বন্ডটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে, এরকম করে আমরা কটা স্ট্রাকচার পাচ্ছি? একটা, দুটো। সেজন্য আমাদের ইনটু ও এর কটা রেজোনেটিং স্ট্রাকচার? দুটো। তার মানে এটাও হচ্ছে ভুল না। তারপরে বলছে পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে, যেটা 15 শ্রেণীতে NH3 থেকে BH3 পর্যন্ত হাইড্রাইডের স্থায়িত্ব বৃদ্ধি পায়। আমরা জানি যে BH3 কিন্তু তোমার আমরা কি কি বলেছিলাম আগে, যে ডাইবোরেন হিসেবে থাকে, বানানা বন্ড গঠন করে। BH3 কিন্তু এক্সিস্ট করতে পারে না, সেজন্য সেটা B2H6 হিসেবে থাকে। তাহলে NH3 থেকে BH3 পর্যন্ত হাইড্রাইডের স্থায়িত্ব কোথায় বৃদ্ধি হচ্ছে?
এই নিশ্চিত স্থায়িত্ব তো অনেকটা বেশি। সেজন্য আমাদের কোন বিবৃতিটা ভুল হবে? এটা। বোঝা গেল? ওকে। আই হোপ এটা লাস্ট কোয়েশ্চেন আমার। আচ্ছা, বলছে যে একটি আয়নীয় যৌগের জালক শক্তি কার কার উপরে নির্ভর করে। আচ্ছা, জালক শক্তি আরেকটা নতুন টার্ম কি পেলাম? জালক শক্তি। আচ্ছা, জালক শক্তি আমরা কাকে বলবো? ধরো আমাদের ক্যাটায়ন আর অ্যানায়ন যেগুলো, সেই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো কি হয়, নিজেদের মধ্যে তারা কাছাকাছি আসে, এসে নিয়ে তারা আয়নীয় বন্ধন গঠন করে। ঠিক আছে, একটা পজিটিভ চার্জ ওয়ালা একটা নেগেটিভ চার্জ, দুটো একসাথে আসছে, এসে নিয়ে তারা কি গঠন করছে, একটা আয়নীয় যৌগ গঠন করছে। ঠিক আছে, এবার একটা নির্দিষ্ট ক্যাটায়ন আর একটা নির্দিষ্ট অ্যানায়ন, তারা কতটা সংখ্যক, তারা হচ্ছে ধরো 1 মোল পরিমাণ আয়নীয় যৌগ দেওয়ার জন্য যতগুলো ক্যাটায়ন আর অ্যানায়ন তারা একসাথে আসছে, কেন আসছে? 1 মোল পরিমাণ হচ্ছে আমাকে আয়নীয় যৌগ দেওয়ার জন্য। বা সেই 1 মোল পরিমাণ আয়নীয় যৌগ দেওয়ার জন্য সেই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো এক জায়গায় আসার ফলে আমার যেই পরিমাণ তাপটা উৎপন্ন হচ্ছে, যেই আমাদের শক্তিটা উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? চালক শক্তি। সেটাকে আমরা কি বলছি? চালক শক্তি। আমি কি বললাম আমরা আরেকবার বুঝবো, যে ধরো আমাদের একটা ক্যাটায়ন আর অ্যানায়ন আছে। এবার এরা দুটো যদি কাছাকাছি আসে, কাছাকাছি আসলে কি হবে, এরা একটা আয়নীয় যৌগ গঠন করবে। এবার এরকম ধরো আমরা 1 মোল পরিমাণ আমরা হচ্ছে এই আয়নীয় যৌগটা বানাবো। এবার এই 1 মোল পরিমাণ আয়নীয় যৌগ বানানোর জন্য আমাদের যতগুলো কি হবে, আমাদের আরো হচ্ছে পজিটিভ নেগেটিভ কাছাকাছি আসবে, অনেক পজিটিভ নেগেটিভ কাছাকাছি আসবে, এসে নিয়ে ওরা কি করবে, ওরা 1 মোল পরিমাণ আয়নীয় যৌগ বানাবে। এবার একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, সেটা একটা আয়ন গঠন করছে। এবার এটা যখন এই আয়নীয় যৌগগুলো ওরা গঠন করতে থাকবে, তখন কি হবে, সেখান থেকে অনেক এনার্জি রিলিজ হবে, অনেক শক্তি বেরোবে। তা 1 মোল আয়নীয় যৌগ গঠন করার জন্য যখন আমাদের ক্যাটায়ন অ্যানায়ন গুলো কাছাকাছি আসছে, আসার ফলে যেই পরিমাণ এনার্জিটা তৈরি হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা কি বলছি? সেই এনার্জিটাকে আমরা বলছি হচ্ছে চালক শক্তি। এটা ভালো মতো করে নিজেদের মতো নিজেরা লিখে নেবে। তো এটাকে আমরা কি বলছি? চালক শক্তি। এবার চালক শক্তিটা আমাদের কখন বেশি হচ্ছে? যখন ধরো আমাদের এই যে চার্জ গুলো, আয়ন গুলোর চার্জ যখন হচ্ছে বেশি হবে, মানে আমাদের আধান যখন হচ্ছে বেশি হবে, আর কি হবে, আকার ছোট হবে, আকার ছোট হবে, তখন আমাদের চালক শক্তির মানটা বাড়বে। কারণ যদি আকারগুলো ছোট ছোট হয়, তাহলে কি হবে, এক জায়গায় অনেকগুলো হচ্ছে আমাদের তোমার আয়ন আসতে পারবে। আর যদি আধানটা বেশি হয়, তাহলে বেশি আধান যদি কাছাকাছি আসে, তাহলে শক্তিটা বেশি উৎপন্ন হয়। সেজন্য চালক শক্তি বেশি করার জন্য যে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে আধান, একটা হচ্ছে আকার। যদি আধান বেশি হয়, তাহলে আমাদের চালক শক্তির মান বাড়বে। যদি আকার আমাদের ছোট হয়, তাহলেও কি হবে, আমাদের আলোক শক্তির মানটা হচ্ছে বাড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা দুটো ফ্যাক্টর পাচ্ছি। কি কি আমাদের ফ্যাক্টর গুলো কি কি? একটা হচ্ছে আধান ছোট, আর একটা মানে আধান বেশি আর আকার ছোট। তারপর দেখি অপশনে কি কি আছে। বলছে আয়নের আধান ও আকারের, ফার্স্টেরটাই আমাদের ঠিক বেরিয়ে গেল। তাও বাকিগুলো আমরা দেখি, যে শুধুমাত্র আয়নগুলির প্যাকিং এর উপর না, আমরা বলেছি আয়ন আকার দুটোই, শুধুমাত্র আয়নের আকারের উপর না, আর শুধুমাত্র আয়নের আধানের উপরে না। তাহলে আমাদের কোনটা হচ্ছে? 4 নাম্বারটা, মানে 14 নম্বরের নাম্বারটা। যেটা হচ্ছে আমাদের কি ঠিক উত্তর বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে আমরা আজকে অনেকগুলো নতুন কনসেপ্ট, জারক শক্তিটা একটা নতুন কনসেপ্ট, দ্বিমেরু ভ্রামকের কনসেপ্ট আমরা নতুন বোঝার চেষ্টা করলাম, তাই? তাহলে এরকম করে কি হলো, আমরা কতগুলো কনসেপ্ট বুঝলাম। নেক্সট দিন আমরা আরো একটা অন্য চ্যাপ্টারের এমসিকিউ এভাবে নিয়ে আসবো, আর তার বেসিসে আমরা টপিক গুলোকে বোঝার ট্রাই করবো। আই হোপ তোমরা আজকের ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছো। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। আমরা নেক্সট ক্লাসে আবার একসাথে অনেকগুলো যে এমসিকিউ আছে, সেই অনেক এমসিকিউ কোনো নতুন চ্যাপ্টারের আমরা স্টার্ট। ঠিক আছে, তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, সাবধানে থেকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।